আলাইকুম এভরিওয়ান 7 মিনিট ক্লাসরুমের ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগতম। চলে এলাম আরেকটি নতুন ইংলিশ ক্লাস নিয়ে। আজকে আমরা ইউনিট 5 ক্লাস 7 নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে তোমাদের 1 to 4 পর্যন্ত ইউনিট লেসন তৈরি করা হয়েছে, অবশ্যই তোমরা তা করে নিবে। এবং আজকে আমরা গ্রেট ওমেন টু রিমেম্বার, কিছু স্মরণীয় নারী ইতিহাসের পাতায় যাদের নাম লেখা আছে সেই সব মহৎ নারী সম্পর্কে আজকে আমরা জানবো। তাহলে দেরি না করে শুরু করা যাক। এখন আমরা বেগম রোকেয়া নিয়ে পড়ব। বিতে বলা হয়েছে রিড অ্যাবাউট বেগম রোকেয়া। বেগম রোকেয়া 1880 to 1932, 1880 থেকে 1932, ওয়াজ এ ফেমাস রাইটার, একজন বিখ্যাত লেখিকা ছিলেন, অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার, একজন সমাজসেবী ছিলেন। শি লিভড ইন আনডিভাইডেড বাংলা, আনডিভাইডেড মানে হচ্ছে অবিভক্ত বাংলা, ইন দ্য আর্লি 20th century মানে অগ্রিম 20 শতকের পূর্বে সে একটি আনডিভাইডেড মানে অবিভক্ত বাংলায় বাস করত। শি বিলিভ দ্যাট women should have the same rights and opportunity as men have in the society. She believed, সে বিশ্বাস করত, that women should have the same rights, মহিলাদের অথবা নারীদেরও সেম রাইট, অধিকার এবং অপরচুনিটির সুযোগ থাকা দরকার, যেমন আছে অ্যাজ ম্যান হ্যাভ ইন দ্য সোসাইটি, যেমন সমাজে ছেলেদের বা পুরুষদের আছে। সো শি ফট, এবং সে যুদ্ধ করেছে, ফর দিস দেয়ার কেস থ্রো আউট হার লাইফ। থ্রো আউট হার লাইফ মানে তার সমগ্র জীবনেই সে এই বিষয়ের জন্য যুদ্ধ করেছে। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ ভিলেজ কল পায়রাবন্ধ। বেগম রোকেয়া পায়রাবন্ধে জন্মগ্রহণ করেন, রংপুর, ইন 1880, রংপুরে 1880 সালে। হার ফাদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ওয়াজ অ্যান এডুকেটেড লেবার। তাহলে তার বাবা একজন এডুকেটেড শিক্ষিত ল্যান্ডলর্ড ছিল। ল্যান্ডলর্ড মানে হচ্ছে জমিদার। রোকেয়া ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর সাকাওয়াত হোসেন ইন 1896 বা 1886 সালে রোকেয়া খান বাহাদুর সাকাওয়াত হোসেনের সাথে বিবাহ করেন। হার হাজব্যান্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুর। তাহলে ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে একটি পদে ছিলেন তার হাজব্যান্ড। নাও অ্যাট ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়া স্টেট অফ বিহার। তাহলে ভাগলপুর একটা ডিস্ট্রিক্ট, নাও অ্যাট ডিস্ট্রিক্ট মানে এখন সেটা একটা জেলা, ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার মানে হচ্ছে যে ইন্ডিয়া স্টেট, বিহারের এটি একটি ডিস্ট্রিক্ট বা অংশ। হি ওয়াজ ভেরি কোঅপারেট মানে হচ্ছে যে একদম কোঅপারেট ছিল, অ্যান্ড অলওয়েজ এনকারেজ রোকেয়া টু গো উইথ হার অ্যাক্টিভিটিস। তাহলে কোঅপারেট মানে হচ্ছে যে তার সাথে মানিয়ে নিত, অ্যান্ড অলওয়েজ এনকারেজ মানে হচ্ছে তাকে উৎসাহ দিত রোকেয়াকে, টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস মানে তার কর্মকাণ্ডে, যে তিনি নারীর অধিকার নিয়ে লড়াই করছে সেই কর্মকাণ্ডে সে সবসময় তাকে উৎসাহ প্রদান করত। বিতে বলা হয়েছে রিড অ্যাবাউট রোকেয়া। আমরা স্টিল রোকেয়া সম্পর্কে জানছি। মেনি আপার ক্লাস মুসলিম অফ বাংলাদেশ মানে হচ্ছে যে আপার ক্লাস মুসলিম অফ বাংলাদেশ, যারা বিত্তশালী মুসলিম পরিবার ছিল, অফ বাংলার বিত্তশালী কিছু মুসলিম পরিবার ছিল অ্যাট দ্যাট টাইম, তখনকার সময়ে, লার্নড আরাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাজ এ মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন। তখনকার বিত্তশালী মুসলিম পরিবাররা আরবি অ্যান্ড পার্সিয়া শিখত একটা মিডিয়াম অফ এডুকেশন মানে একটা এডুকেশনের একটা মাধ্যম হিসেবে, অ্যান্ড কমিউনিকেশনে একটা কথা বলার একটা মাধ্যম হিসেবে। বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, কিন্তু রোকেয়া তার মাতৃভাষার প্রতি একটি ভালোবাসা ছিল। শি লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার এল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম। সে বাংলা এবং ইংরেজি শিখে তার সবচেয়ে বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে। তাহলে আমরা রোকেয়া সম্পর্কে জানতে পেরেছি। এখন আমরা কারেক্ট অ্যান্সারগুলো বের করব। সিতে বলা হয়েছে ক্লিক দ্য কারেক্ট অ্যান্সার। এটা ক্লিক হবে, CLICK, ক্লিক, আর টিক দ্য কারেক্ট অ্যান্সার মানে তোমাদেরকে একটা টিক মার্ক দিতে বলেছে। একে বলা হয়েছে বেগম রোকেয়া ফট ফর, যুদ্ধ করেছে কিসের জন্য? ডেমোক্রেসির জন্য, গণতন্ত্র, ইন্ডিপেন্ডেন্সির জন্য, স্বাধীনতার জন্য, নাকি ওমেন্স রাইট, নাকি নারীর অধিকারের জন্য?
তাহলে উত্তরটা হবে, যেহেতু তিনি নারীর অধিকারের জন্য লড়াই করেছেন, সেটি হবে ওমেন্স রাইট। বিতে বলা হয়েছে রোকেয়া ওয়াজ বর্ন ইন এ ভিলেজ, এ টাউন, এ স্লাম। এ ভিলেজ মানে গ্রামে, টাউন মানে হচ্ছে শহরে, অ্যান্ড স্লাম অর্থ হচ্ছে বস্তিতে। তাহলে আমরা যদি একবার দেখে আসি, তাহলে রোকেয়া ওয়াজ বর্ন ইন এ ভিলেজ কল পায়রাবন্ধ, তাহলে হবে উত্তর এ, ভিলেজ। রোকেয়া লাভড, কি ভালোবাসতো, ইংরেজিকে, বাংলা আর উর্দু। এখানে আমরা দেখেছি রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, তাহলে হবে রোকেয়া বাংলা পছন্দ করত। এই তো তোমরা পেরেছ। এখন আমরা আরও কিছু দেখব। সাকাত হোসেন ওয়ার্কিং প্লেস ওয়াজ, সাকাত হোসেনের ওয়ার্কিং প্লেস কোথায় ছিল? পায়রাবন্ধে, ভাগলপুরে না রংপুরে? আমরা দেখেছিলাম সাকাত হোসেন কোথায় চাকরি করত? উনি চাকরি করত ভাগলপুরে, নাও এ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার, তাহলে উত্তর হবে ভাগলপুর। ভাগলপুর ইজ এ ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল আর বিহার। বাংলাদেশের কি অংশ ছিল ভাগলপুর, নাকি ওয়েস্ট বেঙ্গলের ছিল, নাকি বিহারে? অবশ্যই বিহারের ছিল। আমরা বেগম রোকেয়া সম্পর্কে পুরো বেসিসে জানতে পেরেছি। এখন আমরা কিছু ফ্লো চার্ট বা ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। সো কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট মানে তোমাদেরকে একটা চার্ট দেওয়া হবে এবং তোমাদেরকে ইনফরমেশন দিয়ে তা ফিল করতে হবে। যেমন এটা দেওয়া থাকবে বেগম রোকেয়া, দেওয়ার পর অকুপেশন, তার কাজ কী ছিল, বর্ন ইন, কোথায় জন্মগ্রহণ করেছে, ম্যারিড ইন মানে কোথায় বিয়ে হয়েছে তার, ফ্যামিলি কেমন ছিল, এবং ল্যাঙ্গুয়েজ। আমরা জানি অকুপেশনে উনি কী কাজ করতো, রাইটার ছিলেন, সোশ্যাল ওয়ার্কার, সমাজসেবী ছিল। বর্ন 1880 সালে, ম্যারিড ইন ভাগলপুর, তার ভাগলপুরে বিয়ে হয়েছিল। ফ্যামিলি আপার ক্লাস মুসলিম ফ্যামিলি, তার আপার ক্লাস মানে হচ্ছে বিত্তশালী মুসলিম পরিবার ছিল। ল্যাঙ্গুয়েজে তিনি শিখেছেন বাংলা এবং ইংলিশ। এবার আমরা কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিব। এতে বলা হয়েছে অ্যান্সার দিস কোয়েশ্চেন। হোয়াট ওয়াজ বেগম রোকেয়া বিলিভ? বেগম রোকেয়া কি বিশ্বাস করতো? অ্যান্সার, বেগম রোকেয়া বিলিভড, বিশ্বাস করতো, দ্যাট ওমেন শুড হ্যাভ দ্য সেম রাইটস অ্যান্ড অপরচুনিটি অ্যাজ ম্যান হ্যাভ ইন দ্য সোসাইটি। তাহলে বেগম রোকেয়া বিশ্বাস করতো যে নারীদেরও একই রাইট বা অধিকার এবং অপরচুনিটির সুযোগ থাকার দরকার, যেমন সমাজে ছেলেদের আছে অথবা পুরুষদের আছে। হোয়াট ডিড শি ফাইট ফর? সে কিসের জন্য যুদ্ধ করেছে? শি ফট মানে হচ্ছে পাস্ট টেন্স, মানে সে যুদ্ধ করেছিল, আর ফাইট হচ্ছে যুদ্ধ করেছে। সো শি ফট ফর দ্য কজ অফ ইকুয়াল রাইটস অফ women throughout her life. So she fought for the case. তাহলে fought for the case of equal rights মানে হচ্ছে একই অধিকার, ইকুয়াল সমান অধিকারের জন্য of women throughout her life, তার সমগ্র জীবনে সে নারী অধিকার নিয়ে যুদ্ধ করেছে। What kind of family she come from? তাহলে কী ধরনের পরিবার থেকে সে এসেছে? she came এসেছিল from an আপার ক্লাস মুসলিম ফ্যামিলি, একটি বিত্তশালী মুসলিম পরিবার থেকে সে বিলং করতে বা এসেছে। 4 বলা হয়েছে ওয়াই ডিড মেনি আপার ক্লাস মুসলিম লার্ন আরাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট দ্য টাইম, মানে কেন আপার ক্লাস বিত্তশালী মুসলিম পরিবাররা আরবি অ্যান্ড পার্সিয়ান শিখত। মেনি আপার ক্লাস মুসলিম ফ্যামিলি অ্যাট দ্যাট টাইম লার্নড অর্থাৎ পাস্ট টেন্স শিখেছিল আরাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাজ এ মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন, মানে একটি শিক্ষার এবং কথা বলার একটা মিডিয়াম মানে একটি মাধ্যম হিসেবে তারা এটি শিখেছিল। ওয়াই ডিড রোকেয়া লার্ন বাংলা? রোকেয়া কেন বাংলা শিখেছিল? দো অ্যাট দ্যাট টাইম আরাবিক অ্যান্ড পার্সিয়ান আর লার্নড অ্যাজ এ মিডিয়াম অফ এডুকেশন, যদিও অ্যাট দ্যাট টাইম তখনকার সময়ে আরাবিক অ্যান্ড পার্সিয়ান আর লার্নড মানে শেখা হতো অ্যাজ এ মিডিয়াম একটি মাধ্যম হিসেবে এডুকেশনের শিক্ষার। বাট বেগম রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, কিন্তু বেগম রোকেয়া তার মাতৃভাষার প্রতি একটি ভালোবাসা ছিল। দ্যাটস ওয়াই শি হ্যাড লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ, তার জন্য সে বাংলা এবং ইংরেজি শিখেছে, বিশেষ করে সে বাংলা শিখেছে কারণ তার মাতৃভাষার প্রতি একটি টান ছিল অথবা একটি ভালোবাসা ছিল। এখন আমরা সম্পূর্ণ বেগম রোকেয়া সম্পর্কে জানতে পেরেছি।
আরও কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আমরা দেখব। হোয়াট ডিড বেগম রোকেয়া ডু ফর ফিমেল এডুকেশন? বেগম রোকেয়া ফিমেল এডুকেশনের জন্য কি করেছে? বেগম রোকেয়া এস্টাবলিশ সাকাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল ফর ফিমেল এডুকেশন। এগুলো হচ্ছে অতিরিক্ত কিছু ইনফরমেশন, অতিরিক্ত কিছু তথ্য এখানে দেওয়া আছে। এখানে আমরা জানবো যে হোয়াট ডিড বেগম রোকেয়া ডু ফর ফিমেল এডুকেশন। বেগম রোকেয়া ফিমেল এডুকেশনের জন্য কি করেছে? সে একটি সাকাওয়াত হোসেন মেমোরিয়াল গার্লস হাই স্কুল তৈরি করেছে। ওয়াই ডিড শি মুভ সাকাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল টু কলকাতা? কেন সে কলকাতায় তা নিয়ে আসে? শি মুভ সাকাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল টু কলকাতা অ্যাজ শি ডিড নট গেট এনাফ স্টুডেন্ট। যেহেতু সে এনাফ স্টুডেন্ট পায়নি, তার জন্য সে কলকাতায় সেটিকে নিয়ে এসেছিল। হোয়াট আর সাম অফ হার ইম্পর্ট্যান্ট রাইটিং? তার কিছু গুরুত্বপূর্ণ লেখিকা কী ছিল? লেখা ছিল সাম অফ হার ইম্পর্ট্যান্ট রাইটিং আর মাতিচুর, সুলতানস ড্রিম, পাতমারাং এক্সেট্রা। এগুলো তার ইম্পর্ট্যান্ট রাইটিং ছিল। এখন আমরা হেলেন কেলার সম্পর্কে জানব। বিতে বলা হয়েছে রিড অ্যাবাউট হেলেন কেলার। Helen Keller was a great humanitarian. So humanitarian হচ্ছে তিনি মানবিক ছিল, তিনি অনেক সৎ ও স্নেহময় ছিল, মানুষের প্রতি মানবিক ছিল। She cared deeply for the sick, injured and disabled people. She cared deeply মানে সে গভীরভাবে তাদেরকে যত্ন নিত। কাদেরকে? সিক যারা অসুস্থ ছিল, ইনজোর্ড যারা আহত ছিল, অ্যান্ড ডিসেবল পিপল যারা অক্ষম ছিল। দ্য ডিসেবল পিপল হ্যাভ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল প্রবলেম দ্যাট লিমিট দেয়ার অ্যাক্টিভিটিস অর সেন্সেস। তো ডিসেবল পিপল কাদেরকে বলা হয়? ডিসেবল পিপল হচ্ছে যারা ফিজিক্যাল, শারীরিক অ্যান্ড মেন্টাল মানসিকভাবে প্রবলেমে থাকে, অ্যান্ড দ্যাট লিমিট দেয়ার অ্যাক্টিভস অর সেন্সেস। তাহলে এর কারণে তাদের কর্মকাণ্ডে এবং তাদের বুঝার ক্ষমতা অনেকটা কমিয়ে দেয়। হেলেন ডিভোটেড হার লাইফ টু হেল্প দেম। তাহলে হেলেন তার সমগ্র জীবন দিয়ে দিয়েছে তাদেরকে সাহায্য করতে। হেলেন ওয়াজ বর্ন ইন 1880 ইন আলাবামা USA। সে অ্যালাবামা ইউএসএতে জন্মগ্রহণ করেন। হার প্যারেন্টস আর ক্যাপিটাল অর্থার কিলার অ্যান্ড ক্যাথেরিয়ান অ্যাডামস কিলার। সো হার প্যারেন্টস ওয়ার ক্যাপ্টেন অথর কিলার তার বাবা, অ্যান্ড ক্যাটেরিয়ান অ্যাডমস কিলার তার মা। হার ফ্যামিলি ওয়াজ নট রিচ। তার পরিবার রিচ বা ধনী ছিল না। দেয়ার মেইন সোর্স অফ ইনকাম ওয়াজ কটন প্ল্যান্ট। তাদের মেইন সোর্স, মূল উৎস আয়ের ছিল কটন প্ল্যান্ট বা তুলা গাছ। হেলেন ওয়াজ বর্ন হেলদি। সে হেলদি জন্মগ্রহণ করেছে, সুস্থ। বাট ইন 1882 শি বিকাম ডেফ, ডাম অ্যান্ড ব্লাইন্ড আফটার এ হাই ফিভার। কিন্তু 1882 সালে একটি অতিরিক্ত জ্বরে সে ডেফ, কানে শোনা বন্ধ করে দেয়, ডাম হয়ে যায় মানে বুঝার শক্তি কমে যায়, অ্যান্ড ব্লাইন্ড মানে চোখে দেখা বন্ধ করে দেয়। হার ফাদার হার্ড দ্যাট পার্সিয়ান স্কুল ফর দ্য ব্লাইন্ড ইন বোস্টন অ্যান্ড কন্ট্যাক্ট দ্য ডিরেক্টর দেয়ার। তাহলে বোস্টনে প্যারেন্ট স্কুল নামে একটি ব্লাইন্ড স্কুল থাকে, সেখানে ডিরেক্টরের সাথে তার বাবা কথা বলে। ইন 1887 দ্য ডিরেক্টর সেন্ট ওয়ান অফ হিজ বেস্ট স্টুডেন্ট অ্যানা সিলিভান টু হেল্প হেলেন। তাহলে হেলেনকে সাহায্য করার জন্য ডিরেক্টর তার বেস্ট স্টুডেন্ট, তার সর্বোত্তম স্টুডেন্টকে 1887 সালে হেলেন এর সাহায্যের জন্য পাঠায়। অ্যানা ওয়ার্ক হার্ড টু আনেবল হার টু কমিউনিকেট। তাহলে অ্যানা হেলেনের আনেবল মানে সক্ষম করেছে কমিউনিকেশনের জন্য। ইন 1890 হেলেন্স ফর্মাল এডুকেশন স্টার্ট অ্যাট হার্চাম্যান স্কুল ফর দ্য ডেফ ইন বোস্টন। দ্য হার্চাম্যান স্কুল, ডেফ মানে যারা কানে শুনে না, বোস্টনে তার ফর্মাল এডুকেশনটা শুরু হয়। ইন 1892 শি ওয়েন্ট টু রাইট হিউম্যাসন স্কুল ফর দ্য ডেফ ইন নিউ ইয়র্ক। তাহলে নিউ ইয়র্কের ডেফদের যে স্কুল ছিল রাইট হিউম্যাসন স্কুলে সেই পড়ালেখা শুরু করে 1892 সালে। হেলেন ইমপ্রুভ হার কমিউনিকেশন স্কিল অ্যান্ড স্টাডিড রেগুলার একাডেমিক সাবজেক্ট। হেলেন তার কমিউনিকেশন স্কিলটাকে অনেকটা ভালো করে, মানে কথা বলার ক্ষমতাকে, এবং সেই অন্যান্য রেগুলার
স্টুডেন্টদের মতো রেগুলার সাবজেক্টগুলো বিষয়গুলো পড়তে থাকে। শি দেন ডিসাইড টু গো টু কলেজ, সে ডিসাইড করে সে কলেজ যাবে অ্যান্ড অ্যাটেন্ড ক্যামব্রিজ স্কুল ফর ইয়াং লেডিজ ইন 1896। ইয়াং লেডিদের জন্য যে ক্যামব্রিজে যে কলেজের ব্যবস্থা আছে সেখানে সে যাবে, সেটি সেই সিদ্ধান্ত নেয়। লেটার শি স্টাডিড অ্যাট র্যাডক্লিফ কলেজ, পরের দিয়ে সে র্যাডক্লিফ কলেজে পড়াশোনা করে। হিয়ার শি লার্নড ব্যারেলি। ব্যারেলি হচ্ছে একটি ব্যারেল হচ্ছে একটি পড়ার পদ্ধতি, যারা কানে শুনতে পারে না অথবা চোখে দেখে না তারা অনুভূতি করে এই পড়াটা পড়ে। ব্যারেল হুইচ ওয়াজ এ নিউ টেকনিক ফর রিডিং, যেটা একটা নতুন পদ্ধতি ছিল কিসের পড়ার, রিডিং পড়ার জন্য একটি নতুন টেকনিক ছিল। সে অলসো লার্ন হাউ টু টাইপ, সে কীভাবে টাইপ করে তাও শিখে। আনা সেলিভ্যান ওয়াজ অলওয়েজ উইথ হেলেন, তাহলে হেলেনের সাথে সবসময় অ্যানা ছিল। শি স্যাট উইথ হেলেন ইন ক্লাস অ্যান্ড হেল্প হার বাই ইন্টারপ্রেটিং লেকচার অ্যান্ড টেক্সট। হেলেনের পাশে সবসময় অ্যানা থাকতো এবং ইন্টারপ্রেটিং মানে অনুবাদ করে দিত তার লেকচার পড়া এবং কথা অথবা লেখাগুলো। ইন 1904 হেলেন রিসিভড হার BA ডিগ্রি উইথ অনার্স ফ্রম র্যাডক্লিফ কলেজ। হেলেন BA ডিগ্রি লাভ করে র্যাডক্লিফ কলেজ থেকে 1904 সালে। হেলেন স্পেন্ড হার লাইফ হেল্পিং ডিসেবল পিপল টু লার্ন, মানে হেলেন তার সমগ্র জীবন ডিসেবল কিছু যারা অক্ষম মানুষের জন্য তার সমগ্র জীবন দেয়। অ্যান্ড শি ডাইড অ্যাট June 1, 1968, তাহলে সে জুনের 1 1968 সালে মৃত্যুবরণ করে। আমরা হেলেনের সম্পর্কে জানতে পেরেছি এবং আমরা কিছু ম্যাচ দ্য ওয়ার্ড উইথ মিনিং, মানে আমরা এখন ওয়ার্ডের মিনিংয়ের সাথে সেগুলো ম্যাচ করব। তোমরা তোমাদের বইয়ে এই ম্যাচিং হ্যাডিংটা খুলে রাখবে তো তোমাদের পড়তে সহজ হবে। একই দেখতে পাচ্ছি হিউম্যানিটেরিয়ান অর্থ হচ্ছে মেকিং পিপল সাফারিং লেস অ্যান্ড ইমপ্রুভিং দেয়ার লিভিং কন্ডিশন। হিউম্যানিটেরিয়ান হচ্ছে যারা মেকিং পিপল সাফারিং লেস, যারা মানুষকে সাহায্য করে যাতে তাদের কষ্ট কম হয়, অ্যান্ড ইমপ্রুভ দেয়ার লিভিং কন্ডিশন, এবং তাদের বেঁচে থাকার যে সুখ সুবিধা ব্যবস্থাটা আছে সেটাকে তারা উন্নতি করে, তারা তাদেরকে সাহায্য করে। ডিসেবল আনএবল টু ইউজ এ পার্ট অফ দ্য বডি ইজিলি অ্যান্ড কমপ্লিটলি বিকজ অফ ইলনেস, ইনজুরি এক্সেট্রা। তাহলে হচ্ছে ডিসেবল বা অক্ষমের অর্থ হচ্ছে যে ডিসেবল আনএবল টু ইউজ এ পার্ট অফ দ্য বডি, মানে হচ্ছে কোনো একটি শরীরের অংশকে সহজে নড়াচড়া করতে না পারা, আর কমপ্লিটলি অথবা একদম সম্পূর্ণরূপে নাড়াচাড়া করতে না পারা, অফ ইলনেস, ইনজুরি এক্সেট্রা, অসুস্থতার কারণে অথবা ব্যথা পাওয়ার কারণে কোনো শরীরের অঙ্গকে নাড়াচাড়া করতে না পারা। প্ল্যান্টেশন হচ্ছে এ লার্জ নাম্বার অফ ল্যান্ড হোয়ার ক্রপস লাইক সুগার ক্যান, ব্যানানা এক্সেট্রা আর গ্রো, মানে হচ্ছে এ ল্যান্ড অফ এরিয়া মানে একটি বড় জায়গা যেখানে ক্রপস লাইক মানে ফসল যেমন, সুগার ক্যান মানে আখ, ব্যানানা মানে হচ্ছে কলা, এগুলো এক্সেট্রা বড় হয়, যেটাকে আমরা প্ল্যান্টেশন বলি। ইন্টারপ্রেটার এক্সপ্লেইন দ্য মিনিং অফ এ টেক্সট অ্যান্ড ট্রান্সলেট এ ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রেটার হচ্ছে যারা অনুবাদ করে, যে যারা কোনো একটি ভাষার লেখা অথবা তাদের ভাষার মিনিংটা, ভাষার অর্থটা বুঝিয়ে দেয়। স্কিল দ্য অ্যাবিলিটি টু ডু সামথিং ওয়েল। স্কিল হচ্ছে যে কোনো কিছু অ্যাবিলিটি থাকে যেটা তুমি ভালোভাবে করতে পারবে, তোমার এটাতে একটা ভালো দিক থাকে, একটা স্কিল থাকে। এখন আমরা অ্যানা কিলারে কিছু ট্রু ফলস করব, তোমরা অবশ্যই বই নিয়ে বসবে। ট্রু ফলসের ক্ষেত্রে হেলেন অলওয়েজ হেল্পড দ্য সাফারিং পিপল। হেলেন সবসময় যারা কষ্টে আছে, সাফার করছে তাদেরকে সাহায্য করতো, অবশ্যই এটি ট্রু। শি কেম ফ্রম এ রিচ ফ্যামিলি, সে একটি বড় লোকের ঘর থেকে এসেছে, এটা ফলস হবে কারণ হার ফ্যামিলি ওয়াজন্ট রিচ, তার পরিবার ধনী ছিল না। অ্যানা সেলিভ্যান ওয়াজ এ গুড টিচার অফ হেলেন কেলার, তাই হেলেন কেলারের একটি ভালো শিক্ষিকা ছিল অ্যানা সেলিভ্যান, এটা ট্রু। শি ডাইড ইয়াং, অ্যানা অনেক আর্লি বা অনেক কম বয়সে মারা গেছে, এটা ফলস। শি ডাইড অ্যাট দ্য এজ অফ 88, তাহলে আমরা এটা কিভাবে 88টা কত বছর সে তার লাইফ সেটা আমরা বের করতে পারবো। 1880 জন্মগ্রহণ করেছে
এবং মারা গিয়েছে 1968 সালে। তা আমরা 1968 থেকে যদি আমরা 1880 বিয়োগ দিই তাহলে আমরা তার জন্ম সময়টা পেয়ে যাব। যেমন এখানে সে 88 বছর পর্যন্ত বেঁচেছে, তাহলে তার সময়কালটা সে অনেক কম সময়ে মারা যায়নি। 5 বলা হয়েছে সেলিভান ওয়াজ টট বাই হেলেন। সেলিভান ওয়াজ টট বাই হেলেন মানে হেলেন সেলিভানকে পড়াতো, অবশ্যই না, এটা ফলস। হেলেন ওয়াজ টট বাই সেলিভান মানে হচ্ছে যে হেলেন সেলিভান দ্বারা শিখেছে। এখন আমরা কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিব। প্রথমে বলা হয়েছে হোয়াট ডিড দ্য ডিরেক্টর ডু ফর হেলেন। ডিরেক্টর হেলেনের জন্য কি করেছে? দ্য ডিরেক্টর অফ পার্সিয়ান স্কুল ফর দ্য ব্লাইন্ড sent one of his best student Anna Sullivan to help Helen after Helen father contact with him. তাহলে ডিরেক্টরের সাথে যখন হেলেনের ফাদার কথা বলেছে তখন ডিরেক্টর পার্সিয়ান স্কুলের সবচেয়ে বেস্ট স্কুল, যেটা পার্সিয়ান স্কুল যেটা ব্লাইন্ডেড ছিল, সেখান থেকে সবচেয়ে বেস্ট স্টুডেন্টকে অ্যানা সেলিভানকে হেলেনের জন্য পাঠায়। হাউ ডিড হেলেন ইনক্রিজ হার রিডিং স্কিল অ্যাট রেডক্লিফ কলেজ। কীভাবে হেলেন তার রিডিং স্কিলকে উন্নত করে বা বৃদ্ধি করে? অ্যাট রেডক্লিফ কলেজ হেলেন লার্ন BRAI ব্যারেল। এটা ব্যারেলি, ইটা উচ্চারণ হবে না, তাহলে এটা ব্যারেল হবে। তো ব্যারেল হচ্ছে একটি পদ্ধতি যেখানে অক্ষরগুলোকে হাতের অনুভূতিতে বোঝা হয়। তাহলে এ নিউ টেকনিক which was a new technique for reading. She also learned how to type. That's how she increased her reading skill. তাহলে সে ব্যারেল শেখার কারণে সে পড়ার যে তার ক্ষমতা আছে সেটি বৃদ্ধি করে এবং সে টাইপিংও শিখে। হোয়াট ইজ হেলেন ফেমাস। হেলেন কিসের জন্য বিখ্যাত ছিলেন? হেলেন ইজ ফেমাস ফর হার লাইফ লং কন্ট্রিবিউশন টু হেল্পিং ডিসেবল পিপল টু লার্ন। তাহলে হেলেন ফেমাস বিখ্যাত ছিল কারণ সে সমগ্র জীবন ডিসেবল পিপলদেরকে সাহায্য করেছে। শি ডিভোটেড হার লাইফ টু হেল্প দেম। সে তার সমগ্র জীবনই তাদেরকে সাহায্য করতে দিয়েছে। আমরা 2 ওমেন বেগম রোকেয়া এবং হেলেন কেলার সম্পর্কে জানব এবং তাদের ইনফরমেশনগুলো ফিল আপ করার চেষ্টা করব। রিড দ্য প্রিভিয়াস লেসন 2 আর 3 অ্যান্ড বেগম রোকেয়া অ্যান্ড হেলেন কেলার। আমরা বেগম রোকেয়া এবং হেলেন কেলার সম্পর্কে দেখব। অ্যান্ড কমপ্লিট দ্য টেবল 1 to 8 উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে হচ্ছে যে টেক্সট থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি এটা দ্বারা আমরা এই ছকটাকে পূরণ করব। তাহলে বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করে? 1880 সালে। হেলেনও 1880 সালে। ন্যাশনালিটি বেগম রোকেয়া বেঙ্গলি ছিল, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ান। যদিও বেগম রোকেয়া বেঙ্গলি ছিল কিন্তু আনডিভাইডেড মানে অবিভক্ত ইন্ডিয়ার কারণে তাকে ইন্ডিয়ান বলা হয়। হেলেন কেলার আমেরিকান ছিল। ফ্যামিলি আপার ক্লাস ফ্যামিলি, ফাদার ওয়াজ ল্যান্ডলর্ড। তাহলে বেগম রোকেয়ার ফ্যামিলি ছিল আপার ক্লাস উন্নত এবং তার বাবা জমিদার ছিলেন। হেলেন কেলার নট রিচ সোর্স অফ ইনকাম কটন প্ল্যান্টেশন। নট রিচ সোর্স অফ ইনকাম হচ্ছে কটন প্ল্যান্টেশন। তাই হেলেন বড়লোক ছিল না এবং তাদের ইনকামের সোর্স ছিল কটন প্ল্যান্টেশন। ফিজিক্যাল কন্ডিশন বেগম রোকেয়া নো ফিজিক্যাল ডিসেবিলিটি। বেগম রোকেয়ার কোনো ধরনের শারীরিক অসুবিধা ছিল না, কিন্তু হেলেন কেলার ব্লাইন্ড, দেখতে পেত না, ডেফ কানে শুনত না এবং ডাম মানে বোঝার ক্ষমতা কম ছিল। এডুকেশন বেগম রোকেয়া সেলফ এডুকেটেড, উনি নিজে পড়েছে। লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম ব্রাদার, সে বাংলা এবং ইংরেজি তার ভাই থেকে শিখেছে। হেলেন গট ফর্মাল এডুকেশন ফ্রম স্কুল অ্যান্ড কলেজ। তাহলে হেলেন একটি ফর্মাল এডুকেশন পায় যেটা সে স্কুল এবং কলেজ থেকে পেয়েছে। এইম ইন লাইফ, তাদের জীবনের লক্ষ্য ছিল টু এস্টাবলিশ ইকুয়াল রাইট অফ ম্যান অ্যান্ড ওমেন ইন সোসাইটি। বেগম রোকেয়া নারী এবং পুরুষের সম অধিকার সম্পর্কে যুদ্ধ করেছে। হেলেন কেলার টু হেল্প ডিসেবল পিপল টু লার্ন, সে অক্ষম মানুষেরকে সাহায্য করেছে। অ্যাচিভমেন্ট কী দ্বারা অর্জন করেছে? নো ফর্মাল অ্যাচিভমেন্ট, বেগম রোকেয়ার কোনো ফর্মাল অ্যাচিভমেন্ট ছিল না, সে নিজে পড়ালেখা করেছে। কিন্তু হেলেন কেলার একটি বিএড ডিগ্রি ছিল উইথ অনার্স। ডেথ 1932 সালে বেগম রোকেয়া মারা যান এবং 1968 সালে হেলেন কেলার মারা যান। একদম সবার আমরা শেষের
প্রায় শেষের স্লাইডে চলে এসেছি। লেসন 5 টু উমেন। নাও রিড দ্য কমপ্লিট চার্ট অ্যান্ড রাইট 1 or 2 সেন্টেন্স ফর ইচ অফ দ্য 8 পয়েন্ট ইন দ্য চার্ট অ্যান্ড লুক অ্যাট দ্য এক্সাম্পল। মানে তোমরা এখন যে চার্টটা তৈরি করেছো ওখান থেকে আমরা দুটি লাইন লিখবো যেটা এক্সাম্পল হিসেবে দেবে। যেমন পয়েন্ট 1 আমরা দেখতে পাচ্ছি বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন 1880 অ্যান্ড হেলেন কিলার ওয়াজ অলসো বর্ন ইন 1880। দুজন একই সালে জন্মগ্রহণ করেছে। তারপরে পয়েন্ট 5 আমরা দেখতে পাচ্ছি বেগম রোকেয়া ওয়াজ সেলফ এডুকেটেড অ্যান্ড লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার ব্রাদার। সে সেলফ এডুকেটেড ছিল, নিজে শিখেছে এবং তার বাংলা ইংলিশ তার ভাই থেকে শিখেছে। বাট হেলেন কিলার গট ফর্মাল এডুকেশন ফ্রম স্কুল অ্যান্ড কলেজ। মানে হেলেন কিলার একটি ফর্মাল এডুকেশন অর্জন করেছে স্কুল এবং কলেজ থেকে। নোটিস ইন পয়েন্ট 1 অলসো ইজ ইউজড ওয়েন দ্য সেম ইনফরমেশন ইজ ইউজড। মানে পয়েন্ট 1-এ একই ধরনের ইনফরমেশন, মানে তারা দুজন একই সালে জন্মগ্রহণ করেছে। অ্যান্ড ইন 15 বাট ইট ইউজড ওয়েন ডিফারেন্ট পিস অফ ইনফরমেশন আর ইউজড। এবং 15-এ এসে আমরা ভিন্ন ভিন্ন কিছু ইনফরমেশন দিয়েছি, যেমন বেগম রোকেয়া নিজে পড়েছে কিন্তু হেলেন কিলার স্কুল বা কলেজ থেকে পড়েছে। এখন আমরা একদম শেষের স্লাইডে চলে এসেছি। লেসন 5 আমরা আরও কিছু পয়েন্টকে আমরা কি করব, সামারাইজ করব, দেখব। পয়েন্ট 2-তে আমরা বলছি বেগম রোকেয়া ওয়াজ বেঙ্গলি। বেগম রোকেয়া বেঙ্গলি ছিল বাই ন্যাশনালিটি, তার জাতীয়তা দিয়ে। বাট হেলেন কিলার ছিল আমেরিকান। পয়েন্ট 3-তে বেগম রোকেয়া কেম ফ্রম রিচ আপার ক্লাস ফ্যামিলি। বেগম রোকেয়া একটি ধনী আপার ক্লাস বিত্তশালী পরিবার থেকে এসেছে। হেলেন কিলার ডিড নট কাম ফ্রম রিচ ফ্যামিলি। হেলেন কিলার রিচ ফ্যামিলি থেকে আসেনি। Begum Rokeya had no physical disability but Helen Keller got blind, deaf and dumb when she was young. বেগম রোকেয়ার কোনো ধরনের শারীরিক অসুবিধা ছিল না, কিন্তু হেলেন কিলার ব্লাইন্ড ছিল, দেখতে পেত না, ড্যাফ কানে শুনতো না এবং ডাম ছিল, একটু বুদ্ধি প্রতিবন্ধী ছিল। বেগম রোকেয়া এম ইন লাইফ ওয়াজ এস্টাবলিশ ইকুয়াল রাইট of men and women in society and Helen Keller aim was to help disabled people to learn. বেগম রোকেয়া এস্টাবলিশ ইকুয়াল রাইটস মানে সে ইকুয়াল রাইটস তৈরি করতে চেয়েছে নারী এবং পুরুষের সমাজে, এবং হেলেন কিলার যারা অক্ষম মানুষ আছে তাদেরকে সাহায্য করেছে শিখতে। বেগম রোকেয়া ডিড নট রিসিভ এনি ফর্মাল এডুকেশন, দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো ফর্মাল অ্যাচিভমেন্ট। বেগম রোকেয়া কোনো ধরনের ফর্মাল এডুকেশন নেয়নি, তার জন্য ওখানে কোনো অ্যাচিভমেন্ট ছিল না। হোয়ার হেলেন কিলার অ্যাচিভ এ BA ডিগ্রি উইথ অনার্স ফ্রম র্যাডক্লিফ কলেজ। তাহলে র্যাডক্লিফ কলেজ থেকে হেলেন কিলার একটি BA ডিগ্রি অর্জন করেছে। এবং 8 পয়েন্টে দেখতে পাচ্ছি বেগম রোকেয়া ডাইড ইন 1932 বাট হেলেন কিলার ডাইড ইন 1968। তাহলে তারা বেগম রোকেয়া 1932 সালে এবং হেলেন কিলার 1968 সালে মৃত্যুবরণ করেন। আমরা 3জন গ্রেট ওমেন টু রিমেম্বার, গ্রেট ওমেন সম্পর্কে জেনেছি। তোমাদের এতটুকুই পর্যন্ত ইউনিট 5। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পারো অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানাবে, তোমরা ভালোভাবে ক্লাসটি করবে। তোমরা অবশ্যই আমাদের 7 মিনিট ক্লাসরুমে সাবস্ক্রাইব করবে। এভাবে তোমাদের ইউনিটগুলো, তোমাদের ক্লাসের অন্যান্য সাবজেক্টগুলো, পড়াগুলো আমরা আমাদের চ্যানেলে দিতে থাকবো। অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাবে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে, এই ভিডিওকে লাইক করবে এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের থেকে ভিডিওটা কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।